বায়োলজির নোট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাস আমরা প্রথম অধ্যায়ের উপরে করছি এবং সম্ভবত চতুর্থ ক্লাস চলছে এটা, যেখানে টপিকটা হলো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আমরা কিন্তু শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ জানি, রাজ্য, পর্ব, শ্রেণী, গত্য, টোটাল কয়টি ধাপ রয়েছে? টোটাল শ্রেণীবিন্যাসের 7টি ধাপ রয়েছে। তো এখানে আমরা সেই 7টি ধাপ নিয়ে কথা বলবো, তবে আমরা মানুষ সম্পর্কিত মানুষকে একটা অন্তর্ভুক্ত করব বা হোমো সাপিয়েন্সের যেই রাজ্য পর্বে রয়েছে তাকে আমরা একটু কারণগুলো দেখব। দেখো, মানুষের রাজ্য কি হয়? মানুষের রাজ্য হয় অ্যানিমেলিয়া রাজ্য। তো আমরা আসলে অ্যানিমেলিয়ার কথা বলছি কারণ গত ক্লাসে কিন্তু আমরা সেই সম্পর্কিত জেনেছি এবং অ্যানিমেলিয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জানিয়েছি। তো একে অ্যানিমেলিয়াতে রাখা হয় কারণ কেন তাকে মানুষকে একটা অ্যানিমেলিয়া গর্তে রাখা হয়? কারণ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যু তত্ত্ব আছে, এজন্য মানুষকে অ্যানিমেলিয়া রাজ্যে রাখা হয়েছে। তারপর পর্বত হলো কর্ডাটা পর্ব। কর্ডাটা পর্ব কেনই মানুষকে কর্ডাটা পর্বে রাখা হয়েছে? তার কারণ হলো জীবনের কোনো এক পর্যায়ে নটকট থাকে। তো কারণ জীবনের কোনো এক পর্যায়ে কি থাকে? নটকট থাকে, তাই একে কর্ডাটা পর্যায়ে বা পর্বে রাখা হয়েছে। তারপর যদি আমরা করি শ্রেণী, মানুষকে কোন শ্রেণীতে করছে? সেটা হলো ম্যামোলিয়া শ্রেণীতে তাকে রাখা হয়েছে। তো মানুষকে কেন ম্যামোলিয়া শ্রেণীতে রাখা হয়েছে? তার কারণ হলো বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম ও চুল আছে, এই জন্য মানুষকে কোন শ্রেণী? ম্যামোলিয়া শ্রেণীতে রাখা হয়েছে। তারপর বর্গের কথা যদি বলি, সেটা হলো প্রিমাটা বা প্রিমেট বর্গে রাখা হয়েছে। তো প্রাইমেট বর্গে কেন রাখা হয়েছে? তার কারণ হলো কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষায় দৃষ্টিশক্তি ও বেশি উন্নত। তো এই কারণে একে কি মানুষকে তোমাকে কিতে রাখা হয়েছে? প্রাইমেট বর্গে রাখা হয়েছে। তারপর গত্ত, মানুষকে হলো হোমিনিডা গর্তে রাখা হয়েছে। তো কেন মানুষকে হোমিনিডা গর্তে রাখা হয়েছে? তার কারণ হলো কারণ শিম্পাঞ্জি, গরিলা, উরাং উটাং তারপর প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে। মানুষের এই শিম্পাঞ্জি, গরিলা এদের সাথে সাদৃশ্য রয়েছে, যার জন্য একে রাখা হয়েছে কত? হোমিনিডিয়া গর্তে। ঠিক আছে, তারপর আসি গণ। তো মানুষকে কোন গণে রাখা হয়েছে? সেটা হোমো গণে রাখা হয়েছে। মানুষের গণ কি? হোমো। কারণ কি? কারণ হলো দেহের অনুপাতের মস্তিষ্কের সবচেয়ে বড় এবং খারাপভাবে দু পায়ে হাঁটতে পারে, এজন্য মানুষকে কে হোমো গণে রাখা হয়েছে। এবার আসি প্রজাতি। প্রজাতি হলো হোমো সাপিয়েন্স। তো মানুষকে কেন হোমো সাপিয়েন্স প্রজাতি রাখা হয়েছে? তার কারণ হলো চওড়া ও খাড়া কপাল, তারপর কি খুলির হাত, হোমোগন এবং অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিমত্তায় উন্নত, এই জন্য একে রাখা হয়েছে কি হোমো সাপিয়েন্স। ঠিক আছে, তো এইসব কারণে আসলে আমরা টোটাল 7টা রাজ্য নিয়েও কথা বললাম এবং সেই উদাহরণস্বরূপ মানুষকে তার সাথে তুলনা করে দেখিয়ে দিলাম। এরপরে যদি আসি শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে কি বলে? শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি রয়েছে একে বলে দ্বিপাদ নামকরণ। তো দেখো এখানে বলছে রাজ্যের উপসেট বর্গ। সেটা কি? রাজ্যের উপসেট হলো বর্গ, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ, আর বর্গের উপসেট হলো গত্ত। ঠিক আছে, তো কে কার কি এই বিষয়টা ভালো করে জানবা। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে কি বলে সেটা আশা করি তোমরা সবাই জানো, দ্বিপদ নামকরণ। তো এর পরবর্তী যদি আমরা একটু নিচে আসি, তোমাদের জন্য একটু যদি নিচে খেয়াল করি, তো অবশ্যই কিন্তু এই যে শ্রেণীবিন্যাসের এই পর্বকে দ্বিপদ নামকরণ বলে। তো এবার আমাদের টপিক হলো দ্বিপদ নামকরণ। একটা জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ দিয়ে গঠিত। একটি অংশ কয়টা পদ দিয়ে গঠিত? একটা জীবের বৈজ্ঞানিক নাম আসলে 2টি পদ দ্বারা গঠিত হয়। ঠিক আছে, প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এরূপ 2টি পদ দিয়ে গঠিত নামকে দ্বিপদ নামকরণ বলে। তার মানে সহজ বাংলায় দ্বিপদ নামকরণ কাকে বলে? কি কোনো কিছুর বৈজ্ঞানিক নাম যদি গণ এবং প্রজাতির 2টি অংশের সমন্বয়ে গঠিত হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি। তো দ্বিপদ নামকরণ পদ্ধতিতে আসে প্রথম পদ্ধতি যদি খেয়াল করো, নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হয়। ল্যাটিন মানে আসলে বাঁকা অক্ষরে লিখতে হয়। ঠিক আছে, তরুণ প্রাণী বিজ্ঞানী সার্জিত আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক কেফ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। তাহলে কি সর্বপ্রথম কে? এবার দেখো সার্জিস আলী যে রয়েছে সে কি করেছে?
সার্জিত আলী তোমার কি করেছে, একটা নতুন প্রজাতি আবিষ্কার করেছে, যার নাম তিনি কি আবিষ্কার করেছে, ব্যাঙ আবিষ্কার করেছে। নতুন প্রজাতির কি, ব্যাঙ, যেটা কোথায় পাওয়া যায়, সেটা কেবলমাত্র ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে জ্যাকারানা ঢাকা। তো তার নাম কি করেছে, জ্যাকারানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের একটু নিচে আসে প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। ঠিক আছে, তো জাকেরানা রাখা হয়েছে কেন, কারণ প্রাণী বিজ্ঞানের যে বিভাগের প্রতিষ্ঠাতা তার নাম হলো জাকেরানা, তাই এই নামকরণটা করা হয়েছে। 2 নম্বর টপিক, বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে। প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতি। আচ্ছা, তারপরে যদি আমরা খেয়াল করি 3 নম্বরে, এই নোটগুলো কিন্তু তোমাদের বিগত 10 সালের কোশ্চেন পত্র অ্যানালাইসিস করে করা হয়েছে, এর বাইরে তোমার কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। 2 নম্বর, বৈজ্ঞানিক নামের ওপর প্রথম অক্ষর বড় অক্ষরের হয়। ঠিক আছে, তার মানে বৈজ্ঞানিক নামকরণ করতে হলে প্রথম অক্ষরটি বড় হাতের হয়, বাকি অক্ষরগুলো ছোট অক্ষরের হতে হবে। 3 নম্বর, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালি অক্ষরে লিখতে হয়, মানে বাক অক্ষরে লিখতে হয়। তারপর 4 নাম্বার বা এফ নাম্বার যেটা রয়েছে, হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হয়। তারপর জি নাম্বার, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুযায়ী প্রথম বিজ্ঞানী, মানে যে প্রথমে আর কি আবিষ্কার করেছে তার কথা বলছে, প্রথম বিজ্ঞানী কর্তৃক নামটি গৃহীত হবে। ঠিক আছে, তারপরে যদি আসি এস নম্বরে, যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তাহলে কি, যিনি বিজ্ঞানীসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। তার মানে কি, তার নাম সহ এবং সাল সহ তোমার কি করতে হবে, শেষে তোমার কি করতে হবে, উপস্থাপনা করতে হবে। যেমন দেখো হোমো সাপিয়েন্স, যেটা তার নাম হলো কি, যিনি আবিষ্কার করছে তার নাম হলো এল মানে হলো, এল দ্বারা দেখে বলতো লিথিয়ানের নামের সংক্ষিপ্ত রূপ হলো এল। আবিষ্কার করছে কত সালে, 1758 সালে। তারপর হলো অরিজা স্যাটিভা এল আবিষ্কার করছে 1753 সালে। এখানে এল লিথিয়ানের নামের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তো আশা করি তুমি এটা জানো। তার পরবর্তীতে যদি আমি খেয়াল করি, কিছু দ্বিপদ নামকরণ জানতে হবে তোমাদেরকে এই অধ্যায়ে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই বিষয়গুলো এখানে রয়েছে। এটা তোমাদের বই সচরাচর অধ্যায়ের শেষে কিন্তু থাকে প্রথম অধ্যায়ের। তো সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নাম। সাধারণ নাম হলো ধান, যার বৈজ্ঞানিক নাম হলো অরিজা স্যাটিভা। তারপর হলো পাট, যার নাম হলো কারকোরাস ক্যাপসুলাকাস। ঠিক আছে, কারকোরাস ক্যাপসুলোরেস। তারপর আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপর হলো কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, দেখো আর্টোকার্পাস। ঠিক আছে, হেটারোফিলাস। তারপর শাপলার বৈজ্ঞানিক নাম হলো নাইমেকা। তো শাপলার বৈজ্ঞানিক হলো নিউফিলিয়া নাউচালি। ঠিক আছে, তারপর জবা হলো হেবিস্কাস রোজাসিনেনসিস। এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট আমি দিই, জবাকে দিব, কারণ জবা সবচেয়ে বেশি প্রশ্নে আসে। তারপরে আসো তুমি এখানে যদি দেখো আলুর নাম হলো তোমার সোলোনাম। ঠিক আছে, টবরাসাম। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হলো অ্যালিয়াম চিপা। তারপরে যদি তুমি সিংহর বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরালায়ো। তারপর হলো বাঘের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগার্স। ঠিক আছে, তারপর হলো কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হলো কাতলা। এরপর যদি তুমি খেয়াল করো, কলেরা জীবাণুর বৈজ্ঞানিক হলো ভিব্রিও কলেরা। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন যদিও এগুলো সব ইম্পর্টেন্ট গুলোই তোলা হয়েছে, তবে এখানে যেহেতু 95+ মার্ক পাওয়ার জন্য তোলা হয়েছে, তাই এখানে একটু বেশি তোলা রয়েছে কিছু দুর্বল স্টুডেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে তোমরা চাইলে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো পড়তে পারো। তারপর হলো ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হলো প্লাজমোডিয়াম ভিভাস। তারপর হলো আরশোলার বৈজ্ঞানিক নাম হলো প্যারিপ্লান্টিয়া।
আমেরিকান। তারপর হলো মৌমাছির বৈজ্ঞানিক হলো অ্যাপিস ইন্ডিকা। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হলো টেনোলোসা ইলিশা, ঠিক আছে, টেনোলোসা ইলিশা। তারপর হলো কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হলো ডুট্টোফিনাস মেলানো, একটু এদিকে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, মেলানোস্টিকা। এরপরে যদি খেয়াল করো, অথবা এই যে এখানে আরেকটা বৈজ্ঞানিক নাম রয়েছে, তোমরা এটাও দেখে নিবা। তারপর দোয়েলের বৈজ্ঞানিক, যেমন একটু জুমটা ছেড়ে যাচ্ছে। তারপর হলো দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম বা দোয়েলের যে বৈজ্ঞানিক নাম, সেটার নাম হলো কপসিকাস সোলারিস। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। এই তো মোটামুটি আমাদের প্রথম অধ্যায়ের সকল নোট শেষ হয়ে গেল ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আসবো। আর একটা বিষয় হলো, যারা এখন পর্যন্ত পূর্বের ভিডিওগুলো দেখোনি, তারা চাইলে এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে বাকি সকল ক্লাসগুলো খুব অনায়াসেই দেখতে পারো। ঠিক আছে, আশা করি আমাদের এই প্লেলিস্টটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং কোনো প্রবলেম মনে হইলে বা কোনো লাইনে কোনো সমস্যা আই হোপ হওয়ার কথা না, কেননা আমরা যখন পড়েছিলাম তখন এই নোটটি তৈরি করা হয়েছে এবং এমনভাবে তৈরি করা হয়েছে যেন তুমি অন্তত 95+ মার্ক অর্জন করো। তাই হয়তোবা তোমার কাছে একটু বেশি মনে হতে পারে। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।